এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে আনবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে ডাকবে, মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা নির্বাচনে পাশ করে যাবে তারা এগুলি করবে। সহজ না হিসাবটা? সংস্কার একটা অভিজ্ঞতার জায়গা আছে, সেক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতার জায়গা হচ্ছে যে মানে 90-এর গণ অভ্যুত্থানের আগে 3 জোটের রূপরেখা, সেই রূপরেখা আসলে বাস্তবায়িত হয়নি, সংস্কারের অঙ্গীকারও বাস্তবায়িত হয়নি, যার ফলে এই প্রশ্নগুলোতে যে একটা সাধারণভাবে মানুষের আকাঙ্ক্ষাগত মানে জায়গা তৈরি হয়, সেইটা বাস্তবায়নের মানে অভিজ্ঞতার সংকটের কারণে, অভিজ্ঞতার যে সংকট বলছি মানে অভিজ্ঞতার ফলে, মানে অর্থাৎ বাস্তবায়ন না হওয়ার অভিজ্ঞতার ফলে তাদের জন আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকেও এই সংস্কার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করার কাজে একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে হবে, না হলে পুরো জিনিসটা ঠিক মতো নাও হতে পারে। এখন এই কথাটা কিন্তু রাজনৈতিক দলের দিক থেকে উঠেছিল। আমরা আমাদের মানে বিএনপি তো মানে একটা বড় রাজনৈতিক দল, সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে, এটা তারা মনে করার যথেষ্ট কারণ আছে, সুতরাং তারা বলবে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব। কিন্তু যদি বলেন যে বাংলাদেশে 7 জানুয়ারির আগে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম, আমরা নিজেরা ঐক্যবদ্ধভাবে 31 দফা করেছি, কিন্তু আমরা 31 দফা করার পরও আমরা বলেছি কিন্তু যে অন্তর্বর্তী সরকার ফ্যাসিলিটেট করবে এই সংস্কারের প্রশ্নগুলোকে, কারণ অন্তর্বর্তী সরকারকেও এখানে একটা ভূমিকা নিতে হবে। ওই পরিস্থিতিতে ছিল যে একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে হলে তখনকার পরিস্থিতিতে সবগুলো দলের মধ্যে মিনিমাম একটা কর্মসূচি তো খালি হবে না, একটা আন্ডারস্ট্যান্ডিং অফ বন্দোবস্ত মানে কিন্তু কেবলমাত্র দলীয় প্রস্তাবনা বাস্তবায়ন করা না, সবগুলো দলের মধ্যে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা নতুন একটা সমঝোতাও, নতুন সমঝোতাটা প্রতিষ্ঠা করার কাজটা কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের মানে আপনার জন্য সব কথা ভুলে যায়, আপনার সব কথা খালি শুনতে ইচ্ছা করে। যেমন আপনি অভিজ্ঞতার কথা বললেন, যে রাজনৈতিক দলগুলো আসলে সংস্কার করে না, এটা ঠিকই আছে। আমরা সবাই মাঠে ছিলাম, 3 দলীয় জোটের রূপরেখা আমরা সাংঘাতিকভাবে মুখ থুবড়ে পড়তে দেখছি, মানে এটা কোনোদিন আলোর মুখ দেখে না, এটা যেমন সত্য। কিন্তু যতবার বাংলাদেশে অনির্বাচিত সরকার আসছে, সেটা তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে 3 সপ্তাহের রূপে আসুক, 3 মাসের জন্যই আসুক বা 2 বছরের জন্য আসুক, আমরা কিন্তু তাদের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই। শেষ পর্যন্ত আমাদের কাছে মানে জনপ্রতিনিধির কাছেই আমাদের যাইতে হইতে আমরা চাইছি, কারণ জনপ্রতিনিধিরা আমাদের কথা শোনে। এইটা আমাদের পরস্পর বিরোধী হয়ে যেতেছে কিনা সেইটা আমরা সাকিব আপনার কাছে আমরা একটা পরস্পর খোকন ভাইয়ের কাছ থেকে আমরা 1 মিনিট খোকন ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি এইটাই বলে দিই। প্রথমত 20 সেকেন্ড আমি মনে করি আগেকার তত্ত্বাবধায়ক সরকার কিংবা 2007-8-এর যে একটা 111 সরকার, এগুলো যে কোনো সরকারের চাইতে এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এটা একটা জনগণের গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে। ফলে এইটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ সরকার মনে করি, আমাদের সমর্থিত সরকারই মনে করি। ফলে এই সরকারের কোন কাজগুলো আমাদের জন্য সে করবে প্রস্তুতিমূলক, সেইটার বিশ্বাস আপনার আছে, কোন কাজগুলো রাজনৈতিক দল এসে সম্পন্ন করবে। আপনি একটু জায়গা দেন খোকন ভাইয়ের কথা বলতে, রাইট, আপনি একটু জায়গা দেন খোকন ভাইয়ের একটু কথা বলতে জায়গা দেন, তাইলে মানে আপনার একটা বিশ্বাস আছে, আমাকে ভুল বোঝার সুযোগ থাকতে পারে। খোকন ভাই বলেন। হ্যাঁ শুনুন, আমি যেটা শুন, রাজনৈতিক দল তো রাজনৈতিক নিজস্ব আদর্শ আছে, নিজস্ব কর্মসূচি আছে, তারপরেও যেহেতু এই সরকারটা আসছে অনেক ত্যাগের বিনিময়ে আসছে, 15 বছরের সংগ্রাম আন্দোলন, ছাত্রদের, শ্রমিকদের, কৃষকদের, রিক্সাওয়ালা সবাই 1,500-2,000 আত্মহত্যা দিয়েছে। সুতরাং সবার ঐক্যবদ্ধ সরকার, অন্তর্বর্তী সরকার, এখান থেকে আশা করছে মানুষ দলীয় সরকার আগে অন্তর্বর্তী সরকার কি সংস্কার কর্মসূচি তারা দেখছো এবং সেটা গাইডলাইন দিয়ে দেখ এবং জাতীয় ঐক্যবোধ সৃষ্টি করে রাজনৈতিক দলের মধ্যে, সোদের দল রাজনৈতিক দল ক্ষমতা আসতো না। কিন্তু ভাই রাজনৈতিক দলের কাছে আমরা এই আশা কেমনে করব? রাজনৈতিক দল প্রথম কথা আমাদের অভিজ্ঞতায় নাই যে রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এটা করবে, আমাদের অভিজ্ঞতা নাই। 90-এর আন্দোলনের পরে বিএনপি যখন ক্ষমতা আসে বিএনপি এটা করে নাই, বরং যা কিছু 3 দলীয় জোটের রূপরেখায় আমাদের আশা ছিল, বিএনপি ঠিক তার উল্টা কাজগুলি করছে। দেখেন আপনি বলেন, আপনি শোনেন, বাংলাদেশে পার্লামেন্ট ফর গভর্নমেন্ট সংসদীয় ছিল নামে, কিন্তু যেই লোকগুলিকে আসলে যেই লোকগুলিকে করতে পারতেন আপনি করেন, আপনি বাট আনছে বিএনপি আনছে, নাই না উপায় ছিল না তো ভাই, এটা বিএনপি আছে কোন কেন? বিএনপি কে যেগুলিকে বলা হয়েছে যে ভাই আপনি স্বৈরাচারের সাথে, আপনি এই যে রাজাকারের সাথে, স্বৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন না, আপনি লুটেরাদেরকে ক্ষমতায় আনবেন না, আপনি রাজনীতিকে কলুষিত করবেন না, আপনি খাতা বই দেখা থেকে এগুলি করছেন ভাই। আপনি দেখেন তো 91-96 থেকে আপনারা যারা বিএনপি,
ঠিক আছে, যেটা আপনি সেটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, আই এম অন দ্য ফেস অফ ইট, বিএনপি আসছে ক্ষমতায় আসছে। এখন যেটা হলো যে সংস্কারটা আমরা চাই, জাতি চাই, দেশে একটা জাতিভাবে চলতে পারে না, জি লুটপাটের রাজনীতি অর্থনীতি চলতে পারে না। জি সুতরাং আমাদের বিএনপিও যেন তারেক রহমান সাহেব কর্মসূচি অনেক আগে দিয়েছে, এই সরকার আসার আগে দিয়েছে। এবং আমরা চাই সংস্কার, তবে ঐক্যমত চাই, জাতীয় ঐক্যমত চাই সংস্কারের ব্যাপারে। এটা রাজনৈতিক দলের একটা কমিটমেন্ট থাকবে। কোন ভাই, আপনাদের জাতীয় ঐক্যমত তো যে কমিউনিস্ট শাসনের মতো, মানে সভাপতির সিদ্ধান্ত সবাই মিলে একসাথে, যেটা দেখেন এই সিচুয়েশন দ্বারা আসছে আপনাদের ঐক্যমত তো বিএনপি যেটা বলে সেটা মাইনে নেওয়া। না কেয়ারটেকার সরকারের সময় যে ছিল আসছে, যেভাবে আসছে কিন্তু ভিন্ন ধরনের, দ্যাট ওয়াজ দ্য কনস্পিরেসি অফ আওয়ামী লীগ। তারা নিজের আন্দোলন করলো 96 কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, পরবর্তী আবার শুনেন ক্ষমতা আসার জন্য আন্দোলন করেছিল। কিন্তু 2007 আওয়ামী লীগের কনস্পিরেসি হইলে 2007 আওয়ামী লীগের কনস্পিরেসি 24 টা কারো না কারো কনস্পিরেসি তো নাকি আপনাদের মতে? শেষ করি আপনারা তো অন্যদিকে নিয়ে যান কথা। আওয়ামী লীগ বাতিল করলে পারলো, এই কেয়ারটেকার গভর্নমেন্টটা আওয়ামী লীগ বাতিল করলো। দেখেন হ্যাঁ, কোর্ট ছিল, তার কোর্টটা সব আওয়ামী লীগের ছিল। তারা তো মানে সিঁড়িতে উপরে উঠেই সিঁড়ি ফেলে দিল। সুতরাং আমরা চাই, আমরা যেটা চাচ্ছি, আমি আবার রিপিট করছি, আমরা চাই মানে আর্থিক সংস্কার, মানুষের জীবনযাত্রার পরিবর্তন আসুক। বাংলাদেশে কোনো 15 বছর কোনো ইনভেস্টমেন্ট আপনারা ওয়েট করেন, আপনারা 2-3 বছর ওয়েট করেন, এরা কিছুটা সংস্কার করুক, তারপর আপনার ইলেকশনের কথা বলবেন। না আমরা না, কেন সংস্কার আর নির্বাচন একসঙ্গে চলতে পারে না? পারে না। আর কেন পারবে না? কেন পারে? সরকারের একটা প্রায়োরিটি আছে। না তাহলে তো মানুষ যদি ধারণা করে যদি এগুলো সংস্কারের কথা বলা হচ্ছে শুধু ক্ষমতা থাকার জন্য। অবশ্যই সাকিব ভাই আপনি বলেন, কিন্তু আপনি ওই যে আগের মতো হন যে আপনি 30 সেকেন্ডে কথা শেষ করতে পারেন, যত লম্বা কথাই হোক 30 সেকেন্ড। আমাদের প্রশ্ন রয়েছে, আমাদের চাইতে এক সংস্কারের নির্বাচনের জন্যই অনেকগুলো সংস্কার দরকার, সেগুলো সুনির্দিষ্ট করতে হবে। আবার সংস্কারের জন্য নির্বাচন দরকার, যেমন ধরেন সংবিধান সংস্কার, সেইটা তো আপনাকে মানে একটা যে কোনো মনের ভাবেই হোক, আপনাকে একটা পার্লামেন্টে গিয়ে সেটা শেষ পর্যন্ত মানে সেটাকে ফাইনালাইজ করতে হবে। ওকে, তো এখন দুটো জিনিস আমি বললাম, ফলে নির্বাচনের জন্য যেমন সংস্কার লাগবে, এই কথাটা আমরা বলেছি, আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে, আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে, কারণ আলটিমেটলি আমরা চাই আগামী নির্বাচনটা হোক সংস্কার সভার নির্বাচন, সংস্কার পরিষদের নির্বাচন, যাতে করে আমরা সংবিধান সহ সমস্ত রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় লেজিটিমেসি অর্জন করি। ফ্যান্টাস্টিক। ফার্স্ট আমরা আপনি দেখেন এই বিষয়ে সেনাপ্রধান কি বলছে। তো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা সাক্ষাৎকারে বলছে যে এই যে প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটা ঠিক করার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে, রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব না। এটা সেনাপ্রধানও বলতেছে। আমি দুইটা পার্ট একসঙ্গে পড়তে চাই। আরেকটা পার্ট হচ্ছে যে কিছুদিন আগে জামায়াত ইসলামের আমি শফিকুর রহমান সাহেব বলছেন যে বাংলাদেশে দুইটা মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক আছে, একটা হচ্ছে জামায়াত ইসলামী, আরেকটা হচ্ছে সেনাবাহিনী। আপনি এই দুইটা পার্ট একসাথে একটু সাকিব ভাই একটু পড়বেন কিনা, আমাদেরকে একটু বলবেন কিনা? আপনার পড়া শেষ হইলে আমি একটু প্রথমত মানে আমাদের বাংলাদেশের মানে সেনাবাহিনী প্রধান যে কথা বলেছেন, এটা সাধারণভাবে একটা সত্য যে যেহেতু বর্তমান সরকারের আকার ছোট, তাদের মানে রাজনৈতিক দল যেভাবে পুরো একটা সরকার ব্যবস্থা চালাতে পারে, তার দল থাকে, তার ওই জায়গাটা, সেটা এই সরকারের দিক থেকে আছে অতটুকুই, যখন রাজনৈতিক দলগুলো তার সমর্থনে আছে। সেই জায়গায় যদি সমর্থন এবং সরকারের সাথে সংযোগের জায়গাটা যাতে দৃঢ় হয়, তার জন্য আমরা প্রস্তাব করেছিলাম। এখনো জাতীয় রাজনৈতিক সেই কাউন্সিল গঠিত হয়নি, যার ফলে অনেক ক্ষেত্রেই ব্যত্যয় ঘটছে, যার ফলে অনেক ক্ষেত্রে এই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী যেভাবে উপলব্ধি করেছে, তারা তাদের কথা বলেছেন। সাধারণভাবে আমি এই কথার মধ্যে বড় আকারে কোনো দ্বিমত দেখি না। আমি মনে করি যে প্রয়োজনীয় সময় সংস্কারের সময় নিয়ে একটা নির্বাচনের যে আলোচনা সরকার ইতিমধ্যে প্রস্তাব করেছে, এই জায়গায় আমরা ঐক্যমত তৈরি করে যেতে পারি। আমি আসি বরং জামাত ইসলামীর বক্তব্যে। আমি প্রথমত মনে করি যে এই বক্তব্য, জামাত যে কোনো দল নিজেকে শ্রেষ্ঠ দল, সাচ্চা দেশপ্রেমিক অনেক কিছু দাবি করতে পারে। জামাত যদি নিজেকে সেটা দাবি করতো, সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করার আমি কোনো প্রয়োজন দেখতাম না। কিন্তু জামাত যখন সেনাবাহিনীর সাথে মিলিয়ে এটা করেছে, যে সেনাবাহিনী 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, সেই সেনাবাহিনীর বিরুদ্ধেই তখন জামাত ইসলামী অবস্থান নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। এবং আপনি 6 সেপ্টেম্বর একটা বক্তব্য দেখবেন যে সেই সময় তারা বলেছিল যে পাক সেনাবাহিনী এবং জামাত ইসলামী হচ্ছে সেই একমাত্র দেশপ্রেমিক, গোলাম আজম সাহেব বলেছিলেন, এবং বাকিরা সব গাদ্দার, কাফের ইত্যাদি ইত্যাদি। এখন